আসসালামু আলাইকুম। আজকের পর্বটা মধ্যপ্রাচ্য নিয়ে। তো বিষয় হলো মধ্যপ্রাচ্য নিয়ে এত লড়াই কেন? আসলে এখানে কি আছে? তেল না ধর্ম? নাকি এমন কিছু যা যুগের পর যুগ বিশ্বশক্তিগুলোকে টেনে আনে? যুগ বদলেছে, সাম্রাজ্য ভেঙেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মধ্যপ্রাচ্য কেন আজও বদলায় না? মধ্যপ্রাচ্য মূলত শুধু যুদ্ধের অঞ্চল নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র। যে দেশ বা শক্তি এখানে প্রভাব রাখতে পারে সে শুধু একটি অঞ্চল নয়, সে প্রভাব রাখে পুরো বিশ্বের উপর। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার এখানেই সংঘাত? কেন চীন, রাশিয়া, আমেরিকা সবাই এখানে? চলুন ধাপে ধাপে বুঝি। প্রথমত, তেল ও গ্যাস দৃশ্যমান কারণ। প্রথম এবং সবচেয়ে পরিচিত কারণ জ্বালানি। মধ্যপ্রাচ্যে আছে বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার এবং বিশাল প্রাকৃতিক গ্যাস রিজার্ভ। তেল মানে শুধু জ্বালানি না, তেল মানে শিল্প, পরিবহন, বিদ্যুৎ এবং যুদ্ধ। একটি অঞ্চলে তেলের সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে দাম বাড়ে, অর্থনীতি টলে যায়, রাজনীতি উত্তপ্ত হয়। তাই প্রশ্ন একটাই, এই অঞ্চল কার নিয়ন্ত্রণে থাকবে? দ্বিতীয় বিষয়টি ভূগোল, আসল শক্তি। কিন্তু তেলের চেয়েও বড় কারণ আছে, সেটাই হলো ভূগোল। মূলত মধ্যপ্রাচ্য হলো এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থল। এখান দিয়ে যায় তেলের ট্যাঙ্কার, পণ্যবাহী জাহাজ এবং সামরিক বহর। কিছু সামুদ্রিক পথ আছে যেগুলো বন্ধ হলে বিশ্ব বাণিজ্য থমকে যেতে পারে, অনেকটা শরীরের হৃৎপিণ্ডের মতো। আর এই কারণেই মধ্যপ্রাচ্যকে বলা হয় বিশ্বের চোখ পয়েন্ট। যে এগুলো নিয়ন্ত্রণ করে সে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলে। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো ধর্ম, অদৃশ্য কিন্তু শক্তিশালী। আর সবচেয়ে সংবেদনশীল বিষয়ই হলো এই ধর্ম। মধ্যপ্রাচ্য হলো ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এই তিন ধর্মের জন্মভূমি। ধর্ম শুধু বিশ্বাস না, ধর্ম মানে পরিচয়, আবেগ এবং ইতিহাস। যখন ধর্মের সঙ্গে রাজনীতি মিশে যায় তখন সংঘাত শুধু সামরিক থাকে না, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে। এই কারণে এখানে শান্তি এত কঠিন। এরপরে আসে সামরিক ঘাঁটি ও কৌশল। মধ্যপ্রাচ্য সামরিক দিক থেকেও অনন্য। এখানে ঘাঁটি থাকলে এশিয়ার নজরে রাখা যায়, ইউরোপে দ্রুত পৌঁছানো যায়, আফ্রিকায় প্রভাব বিস্তার করা যায়। এজন্যই বড় শক্তিগুলো নৌঘাঁটি বানায়, বিমান ঘাঁটি রাখে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বসায়। একটি ঘাঁটি মানে শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণের প্রস্তুতি। সবাই কেন এখানে, অথচ সবার লক্ষ্য এক না? কারণ কেউ চায় জ্বালানি নিরাপত্তা, কেউ চায় সামরিক ভারসাম্য, কেউ চায় ডলার ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ। কিন্তু একটি বিষয় সবাই একমত, মধ্যপ্রাচ্যে প্রভাব হারানো যাবে না। ইরানের ভূমিকা এখানে আছে। ইরান আলাদা গুরুত্ব পায় কারণ শক্তিশালী সামরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং স্বাধীন পররাষ্ট্র নীতি। ইরান এমন একটি দেশ যাকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের হিসাব করা যায় না। এ কারণে ইরানকে ঘিরে উত্তেজনা আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক হয়ে ওঠে। কেন যুগ বদলালেও বদলায় না? এখানে মূল প্রশ্নে ফিরি, যুগ বদলালেও মধ্যপ্রাচ্য কেন বদলায় না? কারণ এখানে ওই যে শক্তি আছে, সম্পদ আছে, আবেগ আছে এবং ইতিহাসের ভার আছে। এই চারটা একসাথে থাকলে সংঘাত দীর্ঘস্থায়ী হয় না। তাই মধ্যপ্রাচ্য নিয়ে লড়াই আজ শুরু হয়নি, কালও শেষ হবে না। আর প্রশ্ন একটা থেকেই যায়, এই লড়াইয়ের ভার শেষ পর্যন্ত বহন করবে কারা? আজ মধ্যপ্রাচ্য ঘিরে এবং ইরান ইউএস উত্তেজনা নিয়ে কিছু টাটকা তাজা খবর শুনুন। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি আমাদের উপর হামলা করা হয় আমরা প্রস্তুত আছি এবং আমরা সম্মানজনকভাবেই তার জবাব দিব। এদিকে জানুয়ারির যে ইরানে দাঙ্গা হয়েছিল সেখানে ক্ষতিগ্রস্ত পবিত্র কুরআন সমূহকে পেশাদার খ্যাতনামা ক্যালিওগ্রাফাররা পুনরুদ্ধার করছেন। নতুন করে সুন্দরভাবে কোরআনী আয়াত লিপিবদ্ধ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা সমাজে ঠিক এভাবেও যে প্রতিবাদ করা যায় তা আমরা এটা দেখলে বুঝতে পারবো। এবার আরেকটি খবর দিই। আহ, ইরান মনে করছে যুক্তরাষ্ট্র সামরিক হামলা করবে এবং তা খুব দ্রুত। তাদের সবচেয়ে শক্তিমান বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং প্রতিরোধের প্রস্তুতিও নেওয়া হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে জানা গেছে। তো বৃহস্পতিবার নতুন পারমাণবিক আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দেশের নিরাপত্তার দায়িত্বে আলী লারিজানির হাতে তুলে দিয়েছেন। এটাও নিউ ইয়র্ক টাইমস থেকে জানা গেছে। আর এই পদক্ষেপ যুদ্ধের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। লারিজানি নিরাপত্তা, সামরিক ও কূটনৈতিক বিষয় তদারকি করছেন।
এদিকে সৌদি আরব মার্কিন রাষ্ট্রদূতের গ্রেটার ইসরায়েল মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সীমানাভিত্তিক দুই রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থনকে পুনর্ব্যক্ত করা হয়েছে। এদিকে তেহরান যেকোনো সম্ভাব্য আকস্মিক হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। নেতৃত্বকে নিরাপদ স্থানে সরিয়েছে। রেভলিউশনারি গার্ড এবং সেনা ইউনিট বিকেন্দ্রীকৃত কমান্ডে লড়াই চালাবে। বিশ্লেষকরা মনে করছেন ইরান যুদ্ধকে সম্ভাব্য বাস্তবতা হিসেবে নিচ্ছে। তো মার্কিন ইরান যুদ্ধ আঞ্চলিক আগুন ছড়াতে পারে, এর বিশ্লেষক হচ্ছে ইউরি বোচার, উনি বলেছেন। আর ইরানের ৩,০০০ প্লাস ক্ষেপণাস্ত্র রয়েছে, পাল্লা ২,৫০০ কিলোমিটার, মধ্যপ্রাচ্য, গ্রিস ও বলকান অঞ্চল আচ্ছাদিত। তো মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে এই জন্যে। আবার এদিকে ইরান রাশিয়া ৫০০ ইউরো মিলিয়নের গোপন অস্ত্র চুক্তি করেছে। তো ৫০০ ভারবাকাশ প্রতিরক্ষা লঞ্চার, ২,৫০০ ক্ষেপণাস্ত্র, নাইট ভিশন সরঞ্জাম, ক্রুজ ক্ষেপণাস্ত্র। তো এই অস্ত্রগুলি আছে ক্ষেপণাস্ত্র চুক্তির মধ্যে, যা জানা গেছে ফাইন্যান্সিয়াল টাইমস থেকে। এদিকে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প লক্ষ্যভিত্তিক হামলার সম্ভাবনা রয়েছে, যেটা নিউ ইয়র্ক টাইমস থেকে জানা যায়। তো সম্ভাব্য লক্ষ্যবস্তু হলো বিপ্লবী গার্ড সদর দপ্তর, পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ইরানের মিত্র বা প্রক্সি গোষ্ঠী লক্ষ্য হতে পারে। এদিকে ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন ইরান অপ্রবেশযোগ্য, তাই সর্বোচ্চ সতর্কতা তারা নিয়েছে হাইব্রিড যুদ্ধ মোকাবেলা করার। দেশ রক্ষা তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত করবে, এটাই তাদের বক্তব্য। এদিকে মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার লিখেছেন বিদেশে চলমান সংঘাতগুলোর মূল্য খুবই চড়া। ট্রাম্পের অন্তহীন বিদেশি হস্তক্ষেপের খেসারত দিচ্ছে মার্কিন নৌসেনারা। তো এই হলো খবর। তবে আরেকটি যেটি বিষয় সেটি হলো ইসরায়েলের তেল আবিব বিমানবন্দরে কিছু মার্কিন জ্বালানিবাহী বিমান রাখা হয়েছে, যা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। তো বর্তমানে মধ্যপ্রাচ্যের এরকমই একটা টানটান উত্তেজনা অবস্থা ইরানকে ঘিরে। তো আমরা সবাই চাই পৃথিবীতে শান্তি বজায় থাকুক এবং যে কিছু সমস্যা তা কূটনীতির মাধ্যমেই সমাধান হোক। তো আমাদের সঙ্গেই থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।